প্রেগনেন্সির আমাদের মেয়েদের সব থেকে যেটা বেশি চিন্তা থাকে সেটা হচ্ছে গিয়ে মোটা হয়ে যাওয়া, স্ট্রেচ মার্ক পড়ে যাওয়া, এইগুলো কনসেপ্ট করার পরে কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে গিয়ে আমার 6th মান্থ চলছে। তো আমি তোমাদের সাথে জাস্ট একটু স্কিনের কন্ডিশনটা শেয়ার করছি উইদাউট এনি কাইন্ড অফ ফিল্টার। এই প্রেগনেন্সির টাইমে কীভাবে কি শোবে, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। হাই সবাই, কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল মৃধাস ডেইলি ডায়েরি। তো তোমরা জানো অলরেডি যে আমি এখন আমার প্রেগনেন্সি ব্লগগুলো শেয়ার করছি। তো আমার আগের ব্লগটা, যেটা আমার প্রেগনেন্সি ব্লগের ফার্স্ট পার্ট ছিল, সেখানে আমি অলরেডি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করেছি, যেগুলো আমার মনে হয় তোমাদেরও কাজে আসবে, যেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিয়েছি। আর আজকে আমি নেক্সট পার্ট, মানে আমার নেক্সট জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে এবার ঝটপট আমি আমার ভিডিওটা শুরু করি। আর তোমরাও দেখতে থাকো মৃধাস ডেইলি ডায়েরি। আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার করা কিন্তু মাস্ট। তাহলে আর দেরি না করে ঝটপট এই ভিডিওটা শুরু করি। প্রেগনেন্সির আমাদের মেয়েদের সব থেকে যেটা বেশি চিন্তা থাকে সেটা হচ্ছে গিয়ে মোটা হয়ে যাওয়া, স্ট্রেচ মার্ক পড়ে যাওয়া, এগুলোতে কিছু করার নেই। বডিতে তো চেঞ্জেস আসবেই, আর সেগুলো আমাদের মেনে নিতে হবে। তবে আমরা যদি আগে থেকে প্রিভেনশন নিই, সেই ক্ষেত্রে ভবিষ্যতেও কিন্তু ঝরঝরে হয়ে যেতে আমার মনে হয় বেশি টাইম লাগবে না। যেরকম আমার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে মর্নিং সিকনেস বলো বা আষ্টে গন্ধ আমরা যেটাকে বলি, ওরকম আমার কিছুই ছিল না। না আমার মর্নিং সিকনেস ছিল, না আমার আষ্টে গন্ধ লেগেছে, না আমার আদার্স কোনো সমস্যা ছিল। আমি কিন্তু একবারে ফিট অ্যান্ড ফাইন ছিলাম। তো অন্য কারোর যদি এই ক্ষেত্রে সমস্যাগুলো হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডক্টরকে কনসাল্ট করে তোমরা সেই অনুযায়ী প্রিভেনশনগুলো নিতে পারো। আর রইল বাকি মোটু হয়ে যাওয়ার কথা, সেটা তো কিছু করার নেই। যেরকম আমি আগে পড়তাম হচ্ছে গিয়ে এস সাইজ, এখন আমি পড়ছি হচ্ছে গিয়ে মিডিয়াম, তারপরে হয়তো সেটাকে এল এবং এক্সেলের দিকে আমাকে চলে যেতে হবে। তো এইটুকু স্যাক্রিফাইস কিন্তু আমাদের করতেই হবে। এবার আসি স্ট্রেচ মার্কসের কথায়, যেটা আমরা সবাই নিয়ে খুব অ্যাকচুয়ালি চিন্তিত থাকি মেয়েরা। তো স্ট্রেচ মার্ক কতটা প্রিভেন্ট হবে আমি জানি না, কিন্তু আমি যা করেছি, আমি কিছুই করিনি। আমি ভার্জিন কোকোনাট অয়েলই ইউজ করেছি পুরো শীতকাল। কারণ শীতকালে অ্যাকচুয়ালি আমার খুবই কষ্ট হচ্ছিলো। অ্যাকচুয়ালি পেটের চামড়া এতটা বেশি টান বা স্ট্রেচ হয়ে যাচ্ছিলো যে কীরকম একটা যেন দম বন্ধকর পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছিলো। আর শীতকালে তো অ্যাকচুয়ালি একটু এমনিই কষ্ট হয়। আর আমার স্কিন যেহেতু খুব ড্রাই, তো ডক্টরকে আমি যখন বললাম যে আমার এরকম হচ্ছে, তো উনি বললেন তোমার স্কিন যেহেতু খুব ড্রাই, তো একটু জ্বালা ভাব, একটু স্ট্রেচ ভাব এগুলো হবেই। তো আমি পুরোপুরি চুলে, মাথায়, মুখে, পেটে সব জায়গাতে কিন্তু আমি হচ্ছে গিয়ে ভার্জিন কোকোনাট অয়েলই কিন্তু ইউজ করেছি। আর এটার রেজাল্ট কতটা আমি পেয়েছি সেটা কিন্তু একমাত্র আমি যখন এই জার্নিটা শেষ হবে তখনই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এইটাই ছিল আমার আজকে তোমাদের জন্য টিপস। তো অন্য কিছু ইউজ না করে, দামি দামি মানে প্রচুর টাকা দিয়ে, গাদা গাদা টাকা দিয়ে অন্য কিছু না কিনে, আমার মনে হয় তোমরা যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করো, সেটাই কিন্তু সব থেকে বেশি ভালো কাজ দেবে। কনসেপ্ট করার পরে কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেরকম হচ্ছে গিয়ে ডক্টর আমাকে বলে দিয়েছিলেন কোনো হার্শ কেমিক্যাল ট্রিটমেন্ট কিন্তু করা যাবে না। যেরকম পুজোর টাইমটা আমি বেরিয়ে এসেছি, ভেবেছিলাম যে চুল স্ট্রেট করবো, তো উনি বললেন যে এখন কোনো কেমিক্যাল ওরকমভাবে ইউজ করা যাবে না। যেহেতু চুল স্ট্রেট করার সময় বলো বা স্মুথনিং করার সময় আমাদের মাথার চামড়া দিয়ে কি চামড়ার সাথে কেমিক্যাল জিনিস টাচ করা হয়, তো সেগুলো করা যাবে না। এছাড়া আদার্স আমি বলবো যে নিজেরা গুগল তো আমাদের টিচার আছে, যদি কারোর কোনো সন্দেহ হয় কোনো প্রোডাক্টসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমরা জেনে নিতে পারো। আর এটা একটা জেনারেল ধারণা যে এই সময় আনারস এবং পেঁপে খাওয়া যাবে না, তো আমিও ওটাই মেনটেন করছি। যদি খুব অসুবিধা না হয় তোমরাও কিন্তু সেটা মেনটেন করতে পারো। আর যেটা আমার বলার কথা সেটা হচ্ছে গিয়ে আমি আগে যেটা ইউজ করতাম, লাইক অ্যান্টি এজিং ক্রিম, রেটিনল, তারপরে হচ্ছে গিয়ে চুলের জন্য বিভিন্ন ধরনের ক্রিম, স্পা, এগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখে শুনে ইউজ করতে হবে। যেরকম আমি দেখলাম যে রেটিনল এই সময় ইউজ করা ঠিক নয়, সেই জন্য আমি যা হার্বাল প্রোডাক্ট ছিল, কেমিক্যাল ছিল, আমি হার্বালে কিন্তু শিফট করে গেছি। তো সেই জন্য আমার অনেকগুলো দামি দামি প্রোডাক্ট এখন নষ্টও হচ্ছে, কিচ্ছু করার নেই। তো এইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমরা কিভাবে নিজেদেরকে সম্পূর্ণ সেফ রাখতে পারবে। তো এটা হচ্ছে গিয়ে আমার 6th মান্থ চলছে। তো আমি তোমাদের সাথে জাস্ট একটু স্কিনের কন্ডিশনটা শেয়ার করছি উইদাউট এনি কাইন্ড অফ ফিল্টার। তো এখন যেগুলো আমি চেঞ্জেস দেখতে পাচ্ছি, যে চোখের তলায় একটু তো কালি পড়েছে, যেটা দেখতে পাচ্ছে চোখ একটু ঢুকেছে। তার সাথে মুখে প্রচুর দাগ মতো হচ্ছে, যেগুলো আগে ছিল না। কিছু করার নেই, চুলটাও একটু রাফ হয়ে এসছে।
আর তার সাথে যেহেতু আমার স্কিন ড্রাই, আমাকে ভীষণ ময়েশ্চার করতে হচ্ছে, তো আমি এই সময় ইউজ করছি ভার্জিন কোকোনাট অয়েল। আমি কোনো বায়ো অয়েল জাতীয় কিছু ইউজ করছি না স্ট্রেচ মার্কসের জন্য বা সব কিছু। আমি প্রথম থেকেই উইশ কেয়ার কোম্পানির এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করছি। তো আপাতত তো যেটুকু দাগ আছে বা যেটুকু ড্রাইনেস সেটুকু তো কন্ট্রোলেই আছে। তো দেখা যাক নেক্সট কি সমস্যা হয় লাস্ট ট্রিমেস্টারের দিকে যত আমি এগোচ্ছি। আর দেখা যাক তাহলে তোমাদের সাথে আর কি টিপস আমি শেয়ার করতে পারি। আর তোমাদেরও কিছু যদি জানার থাকে বা কিছু বলার থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। এমন ঠান্ডা লেগেছিল যে কথাটা যে রেকর্ড হচ্ছে না সেটা আমি খেয়াল করিনি, তাই এরকম ভুতুড়ে মাখা অবস্থাতে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। তো তোমাদের সাথে আমার এটাই শেয়ার করা। এটা তো দেখে বুঝতেই পারছো এটা ওই ডিসেম্বর জানুয়ারির সময়টা যখন কলকাতায় মোটামুটি ঠান্ডা পড়েছিল। আর এই সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ এই সময়টা আমরা অনেক বেশি ভালনারেবল হই। যে কোনো কিছু যদি হুট করে ঠান্ডা লেগে যায়, হুট করে গরমে আমাদের জ্বরফর চলে আসে, তো সেই জন্য এই জন্য আমি ডক্টরকে বলেছিলাম যে এরকমভাবে মুড়িয়ে ফুরিয়ে শুতে পারবো কি না। তো শুয়েছিলাম। তো আমি যারা মা হতে চলেছো বা মা হওয়ার প্ল্যানিং করছো তাদেরকে আমি এটাই বলবো যে ঠান্ডা গরম যাই হোক, গরমকালে যেহেতু আমরা এসি চালাই তো সেটা একটা ব্যাপার। এসিতেও ট্রাই করবে এরকম মাথা মুখ মুড়িয়ে শোয়ার আর গলাটা জড়িয়ে শোয়ার, যাতে গলার কাছটা গরম থাকে। আর আমার যেহেতু ঠান্ডা লেগে গেছিলো আর কাশি হচ্ছিল, তো এই সময় যেহেতু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, কাফ সিরাপ, বাম তুমি কিছুই লাগাতে পারবে না, সেই জন্য আমি মুখে লবঙ্গ রাখতাম, যেটা আমি ডক্টরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর আমার একটা অদ্ভুত সমস্যা হয়েছিল যে আমি শোয়ার সাথে সাথে আমার কাশি শুরু হতো। এটা পরবর্তীকালে আমি ডক্টরকে যখন জিজ্ঞেস করেছিলাম বলেছিলেন যে যেহেতু শোয়ার সাথে সাথে বেবি বড় হওয়ার সাথে সাথে সব কিছু অর্গ্যানসে চাপ পড়ছে, তো যেহেতু ওপর থেকে একটা অ্যাসিড রিফ্ল্যাক্স হয়, তো সেটার জন্য কিছু করার নেই, জাস্ট তোমাকে বেন্ট হয়ে শুতে হবে, মানে পুরোপুরি উপুর হয়ে শোয়া যাবে না। যে জিনিসটা আমি তখন শেয়ার করতে ভুলে গেছিলাম বলে আলাদা করে শ্যুট করে দিচ্ছি, যে প্রেগনেন্সির টাইমে কীভাবে কি শোবে, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এমনিও একটা টাইমের পরে কিন্তু আমরা কেউই সোজা চিত হয়তো শুতে পারি না, ডক্টরও বারণই করেন এমনি তুমি শুতেও পারবে না, বলে যে সেই সময় বেবি ওপরে উঠে আসবে। আর এমনিও তুমি দেখবে যে একটা অদ্ভুত টাইপের শ্বাসকষ্ট হয়, যেটা কিন্তু আমারও পরবর্তীকালে হতো, মানে মনে হতো যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেটা আমি যখন জিজ্ঞেস করেছিলাম ডক্টর আমাকে বলেছিলেন যে বেবি যত বড় হবে তোমার অর্গ্যানসগুলোর উপরে কিন্তু তত চাপ পড়বে, কারণ অর্গ্যানসগুলো তো আর ছোট হচ্ছে না, কিন্তু বেবি বড় হচ্ছে, তো তার উপর একটা প্রেশার পড়ে, সেই জন্য লাংসগুলোর উপরেও একটা প্রেশার পড়ে, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমার যেহেতু কাশিটা হতো, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি, তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে সাইড ঘুরে শুতে পারো, সাইড ঘুরে শোয়ার সময়ও কিন্তু এরকম অ্যাঙ্গেলে শুতে হবে, ঠিক আছে? মানে এরকমভাবে কিন্তু শোয়া যাবে তো নাই, মানে এরকমভাবে তুমি শোবে যখন জাস্ট এরকম বিকে শুতে, জাস্ট এরকম একটা অ্যাঙ্গেল, কাইন্ড অফ 45 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু বলতে পারো। তো ওভাবেই আমি শুতাম। দেখবে যে এই সময় অনেকগুলো প্রেগনেন্সি পিলো পাওয়া যায়, আমি কিছু ইউজ করিনি, আমি দুপাশে দুটো পাশ বালিশ দিয়ে শুতাম। আর আমাকে বলেছিল যখন তুমি সাইড করে শোবে তখন কোমরের দিকে কিন্তু একটা পাশ বালিশের আর কি সাপোর্ট দরকার, কোমরটাও তোমার একদম ফাঁকা থাকতে পারবে না, এবং পেটের দিকে যেদিকে তুমি ঘুরে শুচ্ছ বাঁ দিকে, তো সেই দিকটাও কিন্তু হচ্ছে গিয়ে পেটের তলায় একটা বালিশের সাপোর্ট, মানে পেটটা যেন তোমার একদম ডাইরেক্ট খাটে টাচ না করে, কিছুই না, বেবি কখন কোন দিকে আর কি মুভমেন্ট করছে, মাথা কোন দিকে যাচ্ছে, পা কোন দিকে যাচ্ছে, জাস্ট একটা সেফটি মেজার হিসেবে কিন্তু দুদিকে দুটো পাশ বালিশ নিয়ে আমি শুয়েছিলাম। আমি প্রেগনেন্সি পিলো দেখেছিলাম, তো দেখেছিলাম 3-4 হাজার টাকা দাম, তো সেই জন্য আমি আর ওই দিকে যাইনি। তো আমার তো কোনো অসুবিধা হয়নি। তো আমার মনে হয় তোমাদেরও যদি প্রেগনেন্সি পিলো যদি কিনতে পারো ওয়েল অ্যান্ড গুড, তাতেও কোনো সমস্যা নেই। যদি নাও কিনতে চাও পরবর্তীকালে ওগুলো কোনো কাজে আসে না। তো দুপাশে দুটো পাশ বালিশ দিয়ে আর পরপর বালিশ সাজিয়ে কিন্তু একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমরা যদি থাকো, সেই ক্ষেত্রে কিন্তু নিজেদেরই সুবিধা হবে, আর এই শ্বাসকষ্ট বলো বা কাশি এইগুলো কিন্তু হবে না। তো ব্যাপারটা এটাই যে নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, আর তার সাথে প্রপার পুষ্টিদায়ক খাবার খেতে হবে, কারণ তোমার প্ল্যাসেন্টার থ্রুই কিন্তু হচ্ছে গিয়ে বেবি হেলদি থাকবে। আর ব্যাপার হচ্ছে পুষ্টিদায়ক খাবার খাওয়া মানেই কিন্তু গান্ডে পিন্ডে গেলা নয়, প্রপার পুষ্টিদায়ক খাবার আর নিজের অ্যাপেটাইট অনুযায়ী খাবার খেয়েও। আমার কিন্তু সেই ক্ষেত্রে বিশাল এখনো অ্যাপেটাইট বাড়েনি, তো সেটা আমার মনে হয় না বিশাল কোনো সমস্যার কারণ। সেটা তো পরে দেখাই যাবে যে আলটিমেটলি কি হয়, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, বা আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানেও কিন্তু ডিএম করতে পারো। আজ তাহলে এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকেও, ভালো রেখো, আর দেখতে থেকো পৃথাস ডেইলি ডায়েরি। আজকে তাহলে বাই।